ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের। দেখো, পৃষ্ঠা নম্বর 77, তারপরে দেখো পৃষ্ঠা নম্বর 78, পৃষ্ঠা নম্বর 79, 80, 81 এবং 82 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মোট 6টি পৃষ্ঠার সমস্ত অঙ্ক আমি খুব ছোট ছোট করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা করব দেখো 77 নম্বর পৃষ্ঠা থেকে। তো 77 নম্বর পৃষ্ঠাতে তোমরা উপরে চলে এসো। উপরে দেখো কি আছে লেখা আছে, একটা গোটা অর্থাৎ অখণ্ড। গোটা জিনিস মানে কি? অখণ্ড মানে যেটা ভাঙা নয়। তাহলে গোটা বা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। ঠিক আছে, তাহলে বিষয়টা কি ঘটছে ভালো করে খেয়াল করবো। আমরা পরপর পড়তে পড়তে যাব এবং বুঝতে বুঝতে এগিয়ে যাব। ঠিক আছে, কি বলছে দেখো, আজ আমরা সমান মাপের আয়তকার কাগজ টুকরো করে টুকরোর নির্দিষ্ট অংশে রং দেব। তাহলে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, তোমাদের কাছে বই থাকলেও তোমরা দেখতে পাবে যে বাঁদিকের যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আয়তকার কাগজ, তাই না? দেখো, আয়তকার কাগজ, আয়তকার কাগজ সবগুলো পরপর। ওই পেজেও যাব, সেখানেও দেখো, এখানে বাঁদিকে সব আয়তকার কাগজ নেওয়া রয়েছে। ঠিক আছে, এই আয়তকার কাগজগুলো কিন্তু কি বলছে বলতো, যে সমান মাপের। এই প্রত্যেকটা আয়তকার কাগজ সমান মাপের। এবারে কি বলছে দেখো, কাগজ টুকরো করে টুকরোর নির্দিষ্ট অংশে রং দেব। তাহলে প্রথম কাগজে দেখো আমি, অর্থাৎ তুমি নিজেকে ভাবো এই আয়তকার, এটা কোনো রং দেয়া ছিল না। আয়তকার কাগজকে দেখো ডান দিকে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। আয়তকার কাগজকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, ওপরের একটা ভাগ, নিচের আর একটা ভাগ। ওপরের ভাগে কিন্তু রং দেয়া হয়েছে লাল রং। তাহলে এই যে আয়তকার কাগজটাকে কয়টা সমান ভাগে ভাগ করা হয়েছে বলতো? দুইটা ভাগ না? এই উপরের একটা ভাগ আর নিচের একটা ভাগ। তাহলে মোট কটা ভাগ হলো? এক আর একে দুই ভাগ। তাহলে মোট যে কটা ভাগ করা হয়েছে সেটা দেখো আমরা ডান দিকে লিখেছি, নিচে দুই ভাগে ভাগ করা হয়েছে। আর কত ভাগে রং দেওয়া হয়েছে বলতো? এক ভাগে। দুই ভাগের মধ্যে এক ভাগে রং দেওয়া হয়েছে, সেই একটা কিন্তু দেখো ওপরে লেখা হয়েছে। এই যে একটা অখণ্ড বিষয়কে, দেখো একটা অখণ্ড বা গোটা বিষয়কে আমরা যখন ভাঙছি বা ভাগ করছি তখনই কিন্তু ভগ্নাংশ তৈরি হচ্ছে। আজকে আমরা শিখব, দেখো পৃষ্ঠা নম্বর 79-তে আছে সমতুল্য ভগ্নাংশ কি, সেটা আস্তে আস্তে আমরা শিখতে শিখতে যাব। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা অখণ্ড সংখ্যাকে, এই অখণ্ড বিষয়কে বা গোটা বিষয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে, সমান দুই ভাগে। যে কটা ভাগে ভাগ করা হবে সেই মোট ভাগকে না আমরা সবসময় একটা দাগ দিয়ে নিচে লিখব। নিচে যেটা লিখি সেটাকে বলা হয় হর। ঠিক আছে, এই যে ভগ্নাংশটা তৈরি হলো, নিচের অংশকে বলা হয় হর। হর হচ্ছে মোট অংশকে বোঝায়, মোট মোট অংশ। ঠিক আছে, মোট অংশ মানে কি? মোট কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে, সমান দুই ভাগে। আর উপরে যেটা লেখা হয় তাকে বলা হয় লব। একে বলা হয়, এটা কি বোঝায় বলতো? এটা ভাঙা অংশকে বোঝায়, ভাঙা অংশ। তাহলে ভাঙা অংশ মানে কি? বলা হচ্ছে মোট অংশ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হরে লেখা হয়েছে। আর ভাঙা অংশ অর্থাৎ আমাকে জিজ্ঞেস করা হলো যে কত অংশে, মোট অংশের কত অংশে আমাদের রং করা হয়েছে। তাহলে মোট অংশ হচ্ছে দুই ভাগ, তার কত অংশে রং করা হয়েছে? এক ভাগ অংশে দেখতে পাচ্ছ লাল রং, সেইটা কিন্তু লবে বসানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা ভগ্নাংশের যেটা নিচে লেখা হয় সেটা হর, সেটা মোট অংশকে দেখায়, বোঝায়। আর যেটা উপরে লেখা হয় সেটাকে লব বলে, সেটা কিন্তু ভাঙা অংশকে বোঝায়। বোঝা গেল? ওই জন্য এটাকে বলে ভগ্নাংশ। আচ্ছা, তাহলে কত ভাগে রং করেছে বলো? এত অংশে রং করলাম, মানে দুই ভাগের মধ্যে এক ভাগ। এটা কি বোঝাচ্ছে দেখতে পাচ্ছ? মোট অংশ দুই ভাগ, তার মধ্যে রং করা হয়েছে কত না? এক ভাগ। ঠিক আছে, এর পরের ছবিটাতে চলে এসো, আরো ভালো করে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে লব কত পেয়েছি বলো তো? উপরেরটা লব, তাহলে লবের জায়গায় লিখবো এক। আর হর কত পেয়েছি বলো? হর হচ্ছে দুই। তাহলে দুই ভাগের মধ্যে এক ভাগ আমরা রং করেছি। পরের ছবিতে কে রং করেছে? অর্ণব। অর্ণব একই রকম আয়তকার কাগজ, সেই আয়তকার কাগজকে দেখো ওপরের অংশে, এই আয়তকার কাগজকে না আবার সমান চার ভাগে ভাগ করা হয়েছে। ওপরের আয়তকার কাগজটাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, এইটা চার ভাগ।
দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, এই 4 ভাগের মধ্যে ওপরের 2 ভাগকে কিন্তু রং করা হয়েছে, তাই না? আর মোট কত ভাগে ভাগ করা হয়েছে? 1, 2, 3, 4। তাহলে আমরা সবসময় মোট অংশকে কোথায় লিখি? হরে লিখি। সেই জন্য দেখো নিচে লেখা আছে 4। আর ভাঙা অংশ অর্থাৎ লব, সেটা কত কত অংশে রং করেছে? 1, 2, অর্থাৎ 2 ভাগ অংশে রং করা হয়েছে, সেই জন্য 2টা কিন্তু লবে লেখা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা লব পেলাম কত? 2, আর হর পেলাম কত? 4। আশা করি বুঝতে পেরেছো। দেখো একই বিষয় কিন্তু উপরে যতটা রং করা হয়েছিল এখানেও কিন্তু ততটাই রং করা হয়েছে, কিন্তু ওপরে আয়তকার ক্ষেত্রটাকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, এখানে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়েছে। এবার নিচে দেখো একই রকম আরেকটা একই মাপের কিন্তু আরেকটা আয়তকার কাগজ, সেখানে সুপ্রিয়া রং করছে। এ আবার কি করছে? আয়তকার কাগজটাকে সমান 6 ভাগে ভাগ করেছে। প্রথমটা 2 ভাগে ভাগ ছিল, পরেরটা 4 ভাগে ভাগ ছিল, এটা আবার 6 ভাগে। দেখো 1, 2, 3, ওপরেরটা ইংরেজিতে লেখা হয়ে গেছে, যাই হোক তোমরা নিশ্চয়ই বোঝো ইংরাজি। 3 ভাগ, 4 ভাগ, আচ্ছা এটা 5 ভাগ, এটা 6 ভাগ। তাহলে সমান 6 ভাগের মধ্যে দেখো 3 ভাগ রং করেছে না? 1, 2, 3। তাহলে যত ভাগ রং করেছে সেই ভাঙা অংশটাকে আমরা লবে লিখি, আর মোট অংশকে আমরা হরে লিখি। হর মোট অংশ কত ভাগ? 6 ভাগ, সেই জন্য দেখো হরে আমরা 6 লিখেছি। তাহলে আমরা এখানে লব পাচ্ছি কত? 3, এবং হরের ক্ষেত্রে আমরা কত লিখবো বলো? 6। বুঝতে পেরেছো? কিন্তু একটা জিনিস খেয়াল করো, ছবিতে এই হলুদ রং যতটা ঠিক ওপরের অংশটা, আবার দেখো তার আগের রংটাও কিন্তু ততটাই অংশ, আবার লাল রং কিন্তু একই রকম অংশ, কিন্তু ওপরেরটা 1 ভাগ ছিল, তারপরটা 2 ভাগ ছিল, তারপরটা 3 ভাগ ছিল। শুধু সমান ভাগে আমরা ভাগের সংখ্যাটা বাড়াচ্ছি, আর কিছু না। এই যে ভগ্নাংশগুলো তৈরি হচ্ছে না, অর্থাৎ এখানে হচ্ছে 1-এর 2, তারপর এটা পেলাম কি 2-এর 4, তারপর এটা কি 3-এর 6, এগুলো সব সমতুল্য ভগ্নাংশ। কি বিষয়টা আমরা একটু পরে আরো ক্লিয়ার ভাবে জানবো। ঠিক আছে, দেখো পরের পেজে অর্থাৎ 78 নম্বর পৃষ্ঠাতে আরো কতগুলো ছবি আমরা দেখব, কিন্তু সেই আয়তকার চিত্র বা ক্ষেত্রটা কিন্তু একই মাপের, এই কাগজটা কিন্তু একই মাপের। ঠিক আছে, তো এখানে দেখো আমিনা এই আয়তকার কাগজটাকে আবার সমান 8 ভাগে ভাগ করেছে। আগেরটা আমরা দেখেছিলাম 6 ভাগ, এখানে 8 ভাগ। দেখো আমি যদি নাম মানে সংখ্যা লিখি, এটা 1 ভাগ, 2 ভাগ, 3, এটা 4, এটা 5, 6, 7, 8 ভাগ, তাই না? এরকম করে তোমাদের ভাগ কিন্তু লেখার দরকার নেই, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই সংখ্যাগুলো এখানে লিখছি। ঠিক আছে, দেখো 8 ভাগে ভাগ করেছে সমান, সেই জন্য 8, অর্থাৎ মোট অংশটাকে আমরা হরে লিখি, সেই জন্য 8টা নিচে লেখা হয়েছে। এবং 4 ভাগ অংশে কিন্তু রং করা হয়েছে, ভাঙা অংশ হচ্ছে 4, সেটা আমরা লবে লিখি, সেই জন্য এখানে দেখো 4 লেখা হয়েছে ওপরে। তাহলে এখানে লব পাচ্ছি কত? 4, আর হর পাচ্ছি কত বলো? 8। ঠিক আছে, খুবই সহজ। এবারে পরেরটায় চলে এসো। শামীম দেখো রং করেছে। এখানে যেমন দেখো এখানে 8 ভাগে ভাগ করেছিল, এ আবার 10 ভাগে ভাগ করেছে। দেখো এটা 1, 2, 3, 4, 5 ভাগ, এই 6, 7, 8, 9, এই 10 ভাগ। তাহলে 10 ভাগের মধ্যে মোট অংশ 10 ভাগ, সেই জন্য 10 হচ্ছে হরে লেখা হয়েছে। হরে সবসময় মোট অংশ লেখা হয়। আর লব দেখো কত ভাগ? 5 ভাগ পর্যন্ত রং করা হয়েছে। দেখো ভাঙা অংশ অর্থাৎ লব, সেটা কিন্তু ওপরে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে লব কত পেলাম? 5, এবং হর পেলাম কত? 10। ঠিক একই রকম ভাবে পরের ছবিতে দেখো চৈতালি। চৈতালি কি করেছে? এই এর যেমন 10 ভাগে ভাগ করেছিল, এও কিন্তু 10 ভাগেই ভাগ করেছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 ভাগের মধ্যে এ কিন্তু আবার দেখো কত ভাগের? 10 ভাগ হচ্ছে মোট অংশ, সেই জন্য হরে 10। আর কত অংশে রং করেছে? দেখো 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6 ভাগ রং করেছে বলে ওপরে 6। তাহলে এক্ষেত্রে লব কিন্তু 6, হর হচ্ছে 10। ঠিক আছে, তারপরের ছবিতে দেখো ডেভিড কি করেছে? এও কিন্তু 10 ভাগেই ভাগ করেছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি আর সংখ্যা ভেতরে লিখছি না। তাহলে মোট অংশ 10 বলে হরে 10 লিখলাম। এ কি করেছে? 3 ভাগে রং করেছে, 1, 2, 3, তাই না? ওই জন্য লবে আমরা 3 লিখেছি, অর্থাৎ 10 ভাগের মধ্যে 3 ভাগে রং করেছে। ঠিক আছে, আগেরটা কি বোঝাচ্ছিল? 10 ভাগের মধ্যে 6 ভাগ রং করেছে। হর হচ্ছে মোট অংশ, লব হচ্ছে ভাঙা অংশ। মোট অংশের মধ্যে কত আমরা রং করেছি বা করিনি সেটা বোঝানোর জন্য লবটাকে আমাদের দেখতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে ডেভিডের ক্ষেত্রে
লব হচ্ছে কত? লব হচ্ছে 3 আর হর হচ্ছে 10। তাহলে 78 নম্বর পৃষ্ঠার কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এইবারে আমরা চলে যাব কত? 79 পেজে। দেখো এখানে কি আছে, এবার দেখি কে বেশি রং করলো কে কম রং করলো। কি বলছে, ওপরের যে ভগ্নাংশগুলো পেলাম তাদের লব হর মাঝখানে ফাঁকা ঘর দেয়া রয়েছে। দেখো লব কিন্তু প্রত্যেক ক্ষেত্রে, দেখো একটু খেয়াল করে, লব কিন্তু ছোট হর বড়, তাই না? লব ছোট হর বড়, লব ছোট হর বড়, প্রত্যেক ক্ষেত্রেই লব ছোট হর বড়। তাহলে লব ছোট হর বড় আমরা কিভাবে দেখাবো? লব লেস দ্যান হর। ঠিক আছে, তাহলে লব ছোট কার থেকে? হরের থেকে, এইভাবে বোঝাচ্ছি। তাই সবগুলি কি? প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে ভগ্নাংশের লব লেস দ্যান, লব যদি হরের থেকে ছোট হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ হয়। যদি উল্টো বিষয়টা হয়, অর্থাৎ হর গ্রেটার দ্যান লব হয়, সরি, লব গ্রেটার দ্যান, এই লব আকারে লেখা আছে ওইভাবেই লেখাচ্ছি, লব গ্রেটার দ্যান হর হয়, তাহলে সেটা হয়ে যাবে, ধরো একটা উদাহরণ যদি দিই, উদাহরণ হচ্ছে 5 ওপরে 5 আর নিচে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে লব কি? লব হচ্ছে হরের থেকে বড়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে কি বলতো? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এইবারে নিচে যেহেতু 2 ছোট 5-এর তুলনায়, আমরা যদি এটাকে ভাগ করে দিই না, তাহলে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ পাবো। মিশ্র ভগ্নাংশ মানে সেখানে প্রকৃত ভগ্নাংশও থাকবে, আবার কি থাকবে? পূর্ণ সংখ্যাও থাকবে। বুঝতে পেরেছো? যাই হোক, এবারে আমি কি বল, এখানে কি বলছে দেখো, আমি ও অর্ণব আয়তকার কাগজের সমান পরিমাণ অংশে রং করেছি। দেখো আমি আর অর্ণব কই? এই দেখো পৃষ্ঠা নম্বর 77 পেজে, প্রথম পেজে আমরা দেখেছিলাম, একটু খেয়াল করো এখানটায়, আমি এবং অর্ণব একই রকম রং করেছি না? দেখো উপরের অংশে এও রং করেছে, অর্ণবও উপরের অংশে রং করেছে, তাই তো? তাহলে এখানে কি বলছে? আমি ও অর্ণব আয়তকার কাগজে সমান পরিমাণ অংশে রং দিই। আমি রং করেছিলাম কতটা? দেখো আমি রং করেছিলাম 2 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ 1/2 অংশ। সেই জন্য অতএব লিখেছি 1/2 অংশ সমান 2/4 অংশ। অর্ণব কত করেছিল? অর্ণব দেখা করেছিল 2/4 অংশ। তাহলে যেহেতু দেখো রঙের পরিমাণটা, এও উপরের অংশটা করেছে এও উপরের অংশটা করেছে, তাই না? তাহলে 1/2 সমান আমরা 2/4 লিখতে পারি। দেখো সেটাই লেখা হয়েছে, 1/2 সমান 2/4 অংশ। ঠিক একই রকম ভাবে দেখো তারপরে লেখা আছে, অর্ণব ও সুপ্রিয়া আয়তকার কাগজের সমান পরিমাণ অংশে রং করেছে। দেখো অর্ণব কত করেছিল? দেখো অর্ণব করেছিল 2/4 অংশ, ঠিক এই আয়তকার কাগজের ওপরেরটা করেছিল। আবার দেখো সুপ্রিয়াও কিন্তু 3/6 অংশ করেছিল, সেটাও কিন্তু আয়তকার কাগজের ওপরেরটা। আমি যদি ছবিটা দেখি তাহলে ছবি কিন্তু একই অংশে সবাই রং করছে, কিন্তু এখানে ভগ্নাংশটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি এর মানে কি, এই যে ভগ্নাংশগুলো সব কিন্তু একই ভগ্নাংশ। কেন বলতো? কেটে কুটে যদি আমরা ছোট করি বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে ভগ্নাংশটা সব একই আমরা দেখতে পাবো। সেটা আমি পরে দেখাচ্ছি বা বোঝাচ্ছি। ঠিক আছে, আপাতত তোমরা দেখো অর্ণব উপরের অংশটা করেছে, সুপ্রিয়াও উপরের অংশটা করেছে। তাহলে এই যে 2/4 এবং 3/6কে আমরা কি করতে পারি? একই বলতে পারি না? সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে 2/4 সমান 3/6। আমি লিখলাম সুপ্রিয়া করেছিল কত? সুপ্রিয়া করেছিল এই দেখো 3/6 অংশ, সেটাই কিন্তু আমি এখানে শূন্যস্থানে লিখে দিলাম। এইবারে পরেরটা কি বলছে দেখো, সুপ্রিয়া ও শামীম সমান পরিমাণ অংশে রং করেছে। তাই দেখো এখানে সুপ্রিয়া করেছিল কি? আয়তকারের উপরের দিকটা। আবার পরের পেজে দেখো শামীমও কিন্তু দেখো উপরের পেজটাই করেছে, তাই না? এই উপরের অংশটা করেছে। তাহলে শামীমের যে ভগ্নাংশ অর্থাৎ 5/10, সেটা কি? সেটা সুপ্রিয়ার ভগ্নাংশের সঙ্গে সমান হবে। তাহলে আমরা এখানে কিভাবে দেয়া আছে যে সুপ্রিয়া ও শামীম সমান পরিমাণ অংশে রং করেছে। তাহলে সুপ্রিয়ার ভগ্নাংশটা কই? দেখো সুপ্রিয়ার ভগ্নাংশ হচ্ছে 3/6। তাহলে প্রথমে আমরা লিখব 3/6 অংশ সমান, শামীম করেছে কই দেখো তো, শামীম করেছে দেখো 5/10, অর্থাৎ 10 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে আমরা এখানটায় 3/6 সেখানে 5/10 লিখতে পারি। ঠিক আছে, আমরা কাটাকুটি করলে কিন্তু দেখতে পাবো সব একই ভগ্নাংশ চলে আসছে। ঠিক আছে, আচ্ছা
সেটা কিভাবে আমি একটুখানি পরে দেখাচ্ছি। এর যেটা লেখা আছে এটা আগে কমপ্লিট করে নিই। এবারে কি বলছে দেখো, আমিনা ও শামীম সমান পরিমাণ অংশে রং করেছে, তাই আমিনার ভগ্নাংশ আর শামীমের ভগ্নাংশটা সমান। দেখো তো ছবিটা, কই সে আমিনা, এই দেখো আমিনা। আমিনাও দেখো আয়তক্ষেত্রাকার সমান, তো সবগুলো কাগজগুলো তো সমান ছিল, তাহলে আমিনা দেখো আয়তকার ক্ষেত্র কাগজের উপরের অংশটা করেছে, আবার শামীমও উপরের অংশটা করেছে। তাহলে এই দুটো ভগ্নাংশ একই তো। অর্থাৎ এখানে কিভাবে বলেছে বলতো, এখানে বলেছে আগে আমিনা পরে শামীম। তাহলে আমিনার ভগ্নাংশ কত, 4/8, আর শামীমের ভগ্নাংশ কত, 5/10। তাহলে আমরা লিখতে পারি 4/8 সমান 5/10 অংশ। ঠিক আছে, অর্থাৎ লিখেছে তাই দেখো, তাই পেলাম। এই যে পরপর ভগ্নাংশগুলো আমরা লিখলাম, সেই জন্য আমরা বলতে পারি প্রত্যেকটা ভগ্নাংশ সমান। অর্থাৎ 1/2 সমান 2/4, আবার 2/4 সমান 3/6, আবার 3/6 সমান 5/10, আবার 5/10 সমান কিন্তু 4/8। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 1/2 সমান 2/4, 2/4 সমান কি, 2/4 সমান দেখো 3/6 লিখতে পারি, দেখো এখানটায় 3/6 লিখতে পারি। আবার 3/6 সমান কি, 4/8। দেখো এই 4-এর উপরে 4 আছে মানে নিচে আমরা 8 লিখে দিই, 4/8। আবার 4/8 সমান কি লিখতে পারি, 5/10। তাই তো, অর্থাৎ এই যে ভগ্নাংশগুলোকে বলছি আমরা সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ মানে একই ভগ্নাংশ। কি করে একই বলো তো, দেখো এই ভগ্নাংশগুলো না যদি আমি কাটাকুটি করি, দেখো 1/2 না, প্রথমটা ছিল কি 1/2, 1/2 কে দেখো ওপরে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে নিচেও আমরা যদি 2 দিয়ে গুণ করি, দেখো ওপরেও 2 দিয়ে গুণ করেছি, নিচেও 2 দিয়ে গুণ করেছি, তাহলে কত পাবো, 2×1 = 2, আর নিচে গুণ করেছি 2×2 = 4। দেখো 2/4 পেয়ে গেলাম। আবার দেখো 2-এর সঙ্গে যদি আমরা ফের 2 গুণ করি, তাহলে ওপরে 2 গুণ করেছি মানে নিচেও আমাদের 2 গুণ করতে হবে। গুণ করলে কত হয় বলো তো, 2×2 = 4, 4×2 = 8। দেখো এই যে 4/8, দেখতে পাচ্ছ একই না সব ভগ্নাংশগুলো। এবারে কি করে বলবে একই, দেখো এই 4/8 যদি আমরা কাটাকুটি করি, ভাগের সম্পর্কে আছে তো, কাটাকুটি করি, তাহলে দেখো 4×1 = 4, 4×2 = 8। দেখতে পাচ্ছ একের উপরে 1 নিচে 2, দেখতে পাচ্ছ আমরা উপরে 1 আর নিচে 2 থেকেই তো এসছিলাম, উপরে 1 আর নিচে 2 থেকেই তো এসছিলাম। 1-এর সঙ্গে 2 গুণ করেছিলাম, 2-এর সঙ্গে 2 গুণ করেই কিন্তু এইটা এসছি, তাই না? তাহলে 4/8 মানেও কিন্তু 1/2। আবার দেখো 3/6, 3/6টাকে যদি আমরা তোমরা কাটাকুটি করো, দেখো 3 দিয়ে কাটো, 3×1 = 3, 3×2 = 6। দেখতে পাচ্ছ 1/2 এসে গেছে, দেখতে পাচ্ছ সব কিন্তু 1/2 আসছে। আবার দেখো 5/10, 5/10 কে কাটাকুটি করো, তাহলে 5×1 = 5, 5×2 = 10। দেখতে পাচ্ছ 1/2 চলে এসছে, সব কিন্তু 1/2 চলে এসছে। বুঝতে পারছো? তাহলে সমতুল্য ভগ্নাংশ মানে একই ভগ্নাংশ। কি করে পাচ্ছি তাহলে বলো তো, দেখো উপরে যেটা থাকছে, অর্থাৎ আমরা যদি মূল ভগ্নাংশকে 1/2 বলি, তাহলে ওপরে অর্থাৎ লবের সঙ্গে যে সংখ্যা গুণ করব, আমি যাই গুণ করি সেই সংখ্যাটাই কিন্তু আমরা হরের সঙ্গেও সেই একই সংখ্যা গুণ করতে হবে। লবের সঙ্গে যদি আমি 10 গুণ করি, হরের সঙ্গেও 10 গুণ করব, তাহলে যে ভগ্নাংশটা পাবো সেটা কিন্তু সমতুল্য পাবো। কেন বলো তো একই ভগ্নাংশ, কারণ দেখো 10 আর 10 ভাগের সম্পর্কে আছে তো, কেটে দিলে কি সেই 1/2 থাকে। বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা বুঝলাম যে সমতুল্য ভগ্নাংশ কি করে পাবো, না লবের সঙ্গে যে সংখ্যা গুণ করব, হরের সঙ্গেও সেই একই সংখ্যা গুণ করলে যে ভগ্নাংশ পাই তাকে প্রথম সংখ্যার বা প্রথম ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ বলে। ওকে, তো দেখো এখানে বলেছে কিন্তু চৈতালি শামীমের চেয়ে বেশি অংশ রং করেছে। দেখো চৈতালি কত করেছিল, দেখো তো চৈতালি দেখো আবার কি করেছে, যে মোট 10 ভাগ ছিল তার মধ্যে 6 ভাগ রং করেছে, তাই না? অর্থাৎ 6/10 অংশ করেছে, অর্থাৎ কি বোঝাচ্ছে, 10 ভাগের মধ্যে 6 ভাগ। তাহলে চৈতালি শামীমের থেকে, দেখো শামীম করেছিল 10 ভাগের মধ্যে 5 ভাগ, আর চৈতালি করেছে 10 ভাগের মধ্যে 6 ভাগ, তাহলে চৈতালি বেশি করেছে। তো দেখো এখানে সেটাই লিখেছে যে চৈতালি শামীমের চেয়ে বেশি অংশ রং করেছে, ওই জন্য 6/10 > 5/10। 10 ভাগের মধ্যে 6 ভাগ, 10 ভাগের মধ্যে 5 ভাগের থেকে কি বেশি, তাই তো? তারপরেরটা কি বলছে দেখো, ডেভিড শামীমের চেয়ে ড্যাশ অংশ রং করেছে। বেশি করেছে না কম করেছে, দেখো তো ডেভিড শামীমের থেকে। দেখো ডেভিড দেখো 10 ভাগের মধ্যে মাত্র 3 ভাগ রং করেছে, আর শামীম কত করেছিল, 10 ভাগের মধ্যে 5 ভাগ।
তাহলে শামীম নিশ্চয়ই বেশি করেছে, তাই তো? 10 ভাগের মধ্যে 5 ভাগ করেছে শামীম, আর ডেভিড করেছে 10 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে শামীম কি করেছে? বেশি করেছে। তাহলে আমরা এখানটায় কি লিখবো? ডেভিড শামীমের চেয়ে কি কম অংশ, কম কম অংশ রং করেছে। শামীম বেশি করেছে 10 ভাগের মধ্যে 5 ভাগ, আর ডেভিড করেছে কি 10 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে ডেভিড শামীমের চেয়ে কম অংশ রং করেছে, অর্থাৎ 3/10 লেস দেন 5/10। অর্থাৎ 5/10 কিন্তু 3/10 থেকে বড়, বা উল্টো ভাবে বললে 3/10 কিন্তু 5/10 থেকে ছোট। অর্থাৎ 10 ভাগের মধ্যে 3 ভাগ 10 ভাগের মধ্যে 5 ভাগের থেকে কি অবশ্যই কম। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে চলো এখানে নিচে কি প্রশ্নগুলো বা বিষয়গুলো আছে এই ফাঁকা ঘরগুলোতে, যেগুলো আমাদের জানার দরকার বা জানি সেগুলো আমরা লিখবো, লিখে পূরণ করব। কি বলছে দেখো, সবচেয়ে বেশি রং করেছে কে? সবচেয়ে বেশি রং করেছে, একটুখানি ছবিটা দেখো তো। দেখো সব কিন্তু প্রত্যেকটা আয়তক্ষেত্রের উপরের অংশগুলো রং করেছে। প্রথম থেকে ছবিগুলো দেখো, সব উপরের অংশ, উপরের অংশ। সুপ্রিয়া দেখো উপরের অংশ, এখানে দেখো আমিনা ওপরের অংশ, শামীম ওপরের অংশ। কিন্তু চৈতালি দেখো ওপরের অংশ ছাড়িয়েও আবার নিচে চলে এসছে। অর্থাৎ 10 ভাগের মধ্যে 6 ভাগ রং করেছে কিন্তু চৈতালি সবচেয়ে বেশি। ডেভিডও কিন্তু উপরের অংশটাও পুরো রং করেনি, তাই না? তাহলে চৈতালি সবচেয়ে বেশি রং করেছে। আমরা তাহলে এখানটায় কি লিখবো? সবচেয়ে বেশি রং করেছে চৈতালি। বুঝতে পেরেছো? সবচেয়ে কম রং করেছে কে? দেখো তো সবচেয়ে কম রং করেছে। দেখো সবচেয়ে কম রং করেছে কিন্তু ডেভিড। কেন বলো তো? সবাই ওপরের টুকু কম করে রং করেছে সবটা, কিন্তু ডেভিড দেখতে পাচ্ছি একদম ওপরেরটাও পুরোপুরি করেনি। অর্থাৎ 10 ভাগের মধ্যে মাত্র 3 ভাগ রং করেছে ডেভিড। ঠিক আছে? ওপরে দেখতে পাচ্ছি 10 ভাগের মধ্যে 6 ভাগ করেছে, আর 10 ভাগের মধ্যে 5 ভাগ করেছে, তাই না? তাহলে সব থেকে কম করেছে ডেভিড। তাহলে আমরা এখানটায় লিখবো সবচেয়ে কম রং করেছে হচ্ছে ডেভিড। ঠিক আছে? এবারে সমান পরিমাণ রং করেছে কতজন? দেখো সমান পরিমাণ রং করেছে মানে কি সমতুল্য ভগ্নাংশ, প্রত্যেকটা ভগ্নাংশ একই রং। কারা কারা দেখো তো সমান পরিমাণ রং? দেখো আমি করেছি, অর্থাৎ এই উপরের অংশ রং। তারপরে অর্ণব করেছে উপরের অংশ রং, সুপ্রিয়া করেছে উপরের অংশ রং। একই সবকিছু, এই ভগ্নাংশগুলো যেগুলো সব কিন্তু একই। কাটাকুটি করলে আমরা একই ভগ্নাংশ পাচ্ছি, ওই জন্য এদেরকে বলছে সমতুল্য ভগ্নাংশ, তাই না? তাহলে প্রথম পেজ 77 নম্বর পেজে আমরা কজন পেলাম? 1 2 3 জন পেলাম। আবার দেখো 78 নম্বর পেজে কজন একই রং করেছে? শামীম করেছে এবং আমিনা করেছে। তাহলে মোট কিন্তু 5 জন দেখতে পাচ্ছি একই রকম রং করেছে। এখানেও দেখো তাই পেলামের জায়গায়ও কজন, দেখো এই আমি করেছি এটা, তারপরে আরেকজন, 2 3 জন 4 জন 5 জন, মোট 5 জন করেছে, তাই না? তাহলে সমান পরিমাণ রং করেছে কতজন? 5 জন। ঠিক আছে? তাহলে 79 নম্বর পেজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব দেখো 80 নম্বর পেজ। 80 নম্বর পেজটা একটু ওপরে চলে এসো। ওপরে কি বলছে দেখো, এখানে দেখো 5/10 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ। তাহলে কি 5/10কে কাটাকুটি করলে আমরা কি পেয়েছিলাম? দেখো 5/10কে আমরা যদি কাটাকুটি করি, 5 দিয়ে ভাগ করো প্রত্যেককেই, তাহলে 5 1 5, নিচে 10কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 2 10, অর্থাৎ 1/2 পেয়েছিলাম, তাই না? ঠিক একই রকম ভাবে 4/8কেও 4/8 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ করলে কত হবে? দেখো 4/8, কাটাকুটি করো, 4 1 4, 4 2 8, তাহলে এটাও হবে কি 1/2। এরা সব তো সমতুল্য ভগ্নাংশ, এর আগেই আমি দেখিয়েছি খাতাতে করে, তাই না? 2/4 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ যদি করি, 2/4 যদি কাটাকুটি করো 2 দিয়ে, 2 1 2, 2 2 4, দেখো এটাও কিন্তু হয়ে যাবে 1/2। ঠিক আছে? এবারে কি বলছে দেখো, এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশে রং দিই ও সবচেয়ে ছোট আকার খুঁজি। ঠিক আছে? এবারে দেখো আয়তকার কাগজ প্রত্যেকটাই কিন্তু সমান দেখতে পাচ্ছি। এবারে দেখো মোট 3 ভাগে ভাগ করা হয়েছে আয়তকার ক্ষেত্রকে। প্রথমে তার মধ্যে 1 ভাগ রং করা হয়েছে। তাহলে মোট অংশ কোথায় লিখি আমরা? মোট অংশে আমরা হরে লিখি, সেজন্য হর হচ্ছে 3। আর ভাঙা অংশ, অর্থাৎ এখানে বলেছে যে কত অংশে রং করা হয়েছে। কত অংশে রং করা হয়েছে? 1 ভাগ। তাহলে দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগে রং করা হয়েছে, সেটা কিন্তু লবে লেখা হয়েছে। ঠিক আছে? এটা কি বোঝাচ্ছে? 3 ভাগের মধ্যে 1 ভাগে রং। কি রং? লাল রং। এবারে দেখো পরের চিত্রটা, সেখানে দেখো মোট অংশ কটা? 1 2 3 4 5 6। তাহলে মোট অংশ আমরা কোথায় লিখি? হরে। তাহলে হরে লিখবো 6।
আচ্ছা, কত অংশে রং করা হয়েছে? দেখো 1 ভাগ 2 ভাগে রং করা হয়েছে। তাহলে ভাঙা অংশ আমরা কোথায় লিখি? লবে লিখি। তাহলে 2 ভাগে রং করা হয়েছে, 2টাকে আমরা লবে লিখব। ঠিক আছে? তাহলে 2 এর 6 ভাগ, 2 এর 6 অংশ বা 6 ভাগের মধ্যে 2 ভাগ অংশে আমরা কি রং করেছি? নীল রং। এবারে পরের ছবিতে চলে এসো। আয়তকার কাগজকে কত ভাগে ভাগ করা হয়েছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 ভাগে। তাহলে মোট অংশ 9, সেটা আমরা লিখব হরে। আর কত অংশে রং করা হয়েছে দেখো? 1 2 3, হলুদ রং করেছে, তাই না? তাহলে 1 2 3 ভাগে রং করেছে। তাহলে ভাঙা অংশটাকে আমরা লবে লিখি। তাহলে দেখো এখানে লবে লিখলাম 3। যাই হোক, এই 9টা হয়ে গেছে ইংরেজিতে লেখা, আমি এটাকে বাংলায় করে দিচ্ছি। 9টা বাংলায় করে দিলাম। ঠিক আছে? 3/9 অংশে কি করেছি? হলুদ রং। পরের ছবিতে চলে এসো। পরের ছবিতে দেখতে পাচ্ছ আয়তকার ক্ষেত্র কাগজটাকে কত ভাগে ভাগ করেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে মোট অংশ আমরা হরে লিখি। হরে লিখলাম 18। কত অংশে রং করেছে দেখো? 1 2 3 4 5 6, তাই না? তাহলে 6 সেটা আমরা লিখবো কোথায়? লবে। এইগুলো কিন্তু সব না সমতুল্য ভগ্নাংশ। আমরা কাটাকুটি করলে এই 6 এর 18কেও কাটাকুটি করলে কিন্তু আমরা 1 এর 3 পাবো। 3 এর 9কে কাটাকুটি করলে 1 এর 3 পাবো। 2 এর 6কেও কাটাকুটি করলে 1 এর 3 পাবো। ঠিক আছে? আচ্ছা, চলো এবারে কি দেখছি আমরা 81 নম্বর পেজে চলে এসেছি। 81 নম্বর পেজে তাই পেলাম বলে কি লেখা আছে দেখো? 1 এর 3 সমান আমরা কি পাচ্ছি? 1 এর 3ও যা, আবার 2 এর 6ও তাই। ঠিক আছে? দেখো একই পজিশনে রংগুলো করা হয়েছে, তাই না? একই পরিমাণ। আগের ছবিতেগুলো যেমন দেখেছিলাম, দেখো এটাও যতটা অংশ, এটাও ততটা অংশ, তারপরেরটাও একই অংশ, তারপরেও একই অংশ। অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশ ডান দিকে যেগুলো লিখেছি সব কিন্তু সমতুল্য ভগ্নাংশ বা একই ভগ্নাংশ। তাহলে 1 এর 3 সমান আমরা লিখতে পারি 2 এর 6, 2 এর 6 সমান আমরা লিখতে পারি 3 এর 9। তাহলে দেখো 1 এর 3 সমান, এই নিচে 6 আছে মানে উপরে 2 লিখে দিই, 2 এর 6। আর তারপরে দেখো উপরে 3 লেখা আছে মানে আমরা নিচে লিখবো কত? 9। আর নিচে দেখো 18 লেখা আছে মানে আমরা উপরে লিখবো কত? 6। ঠিক আছে? তাহলে সবগুলো কিন্তু সমতুল্য ভগ্নাংশ। এবারে কি বলছে? 6 এর 18 এর সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ আকার কি? 1 এর 3, তাই না? সব কিন্তু কাটাকুটি করলে আমরা এই সব থেকে ছোট ভগ্নাংশ 1 এর 3ই পাবো। প্রত্যেকটা, এখানে প্রত্যেকটাকে কাটাকুটি করলে আমরা 1 এর 3 পাবো। আচ্ছা, তাহলে 6 এর 18কে আমরা কিভাবে লিখতে পারি? 6 1 কে 6 আর 3 6 18, নিচেরটাকে 3 6 18। এবারে 6 আর 6 যদি কেটে দিই তাহলে কত পড়ে থাকবে? 1 এর 3। আমি যেটা এর আগেই বুঝিয়েছি, তাই না? ঠিক একই রকম ভাবে দেখো পরের কি লেখা আছে? 3 এর 9 বা 9 ভাগের মধ্যে 3 ভাগ। এবারে এই 9 কে আমরা কিভাবে ভাঙতে পারি? যদি 3 এর নামটা বলো 3 3 এ 9, তাই না? তাহলে এখানে একটা 3 লেখা আছে, 3 এর সঙ্গে কত গুণ করলে 9 পাবো? 3। তাহলে আমি এখানটা 3 বসিয়ে দিলাম। আর 1 এর সঙ্গে কত গুণ করলে 3 পাবো? 3 1 কে 3, তাই না? দেখো 3 আর 3 যদি কাটাকুটি করে দিই তাহলে 1 এর 3ই পাবো। প্রত্যেকটা ক্ষেত্রে 1 এর 3। আচ্ছা, এবারে চলো 2 এর 6। আচ্ছা, 6 কে যদি আমরা ভাঙি, দেখো 3 দিয়ে ভাগ করব। দেখো 3 এর সঙ্গে কত গুণ করলে 6 পাবো? আর যদি অন্যভাবে বলতে চাও যে 6 কে 3 দ্বারা ভাগ করলে কত পাবো? দেখো 6 কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6 পাবো না? বা যদি এইভাবে ভাবো 3 এর সঙ্গে কত গুণ করলে 6 পাবো? 3 দুগুণে 6 পাবো, তাই না? ঠিক একই রকম ভাবে 1 এর সঙ্গে কত গুণ করলে 2 পাবো? 2 1 কে 2, তাই তো? দেখো এই যে 2 আর 2 একই বিষয়, উপরে আর নিচে আমরা যদি কেটে কুটে দেই তাহলে 1 এর 3ই পাবো। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই উপরের ভগ্নাংশগুলো সব সমতুল্য ভগ্নাংশ। একই বিষয় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই একই বিষয় পরপর আমরা বুঝেই চলেছি, তাই না? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছো। এবারে দেখো, এবার বুঝেছি ভগ্নাংশের লব ও হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোট আকার পাওয়া যায়। তাহলে গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সবচেয়ে বড় সংখ্যা যেটা লবের মধ্যেও থাকবে এবং হরের মধ্যেও থাকবে, সেটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলেই কিন্তু কি হয়ে যাবে? সব থেকে ভগ্নাংশের ছোট আকারে পাওয়া যাবে বা লঘিষ্ঠ আকারে পাওয়া যাবে। ঠিক আছে? এই 3 আর 9 এর গসাগু কিন্তু 3। 3 এর মধ্যেও 3 আছে, 9 এর মধ্যেও 3 আছে। সবচেয়ে বড় সংখ্যা 3 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 3 আছে, 9 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 3 আছে। এই 3 কিন্তু 3 এবং 9 উভয়ের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। সেই জন্য গসাগু যদি কেটে দিই সবচেয়ে ছোট সংখ্যা আমরা বা লঘিষ্ঠ আকার কিন্তু আমরা 1/3 পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো?
প্রত্যেকটা ভগ্নাংশের যদি ছোট করতে হয় তাহলে কি বুঝলাম, যে তাদের মধ্যে যে গসাগু, সেই গসাগু দিয়ে যদি আমরা ভাগ করে দিই বা কাটাকুটি করি, যাই বলো না কেন, তাহলে আমরা কি পাবো, লঘিষ্ঠ আকার পাবো। ঠিক আছে, গসাগু দিয়ে ভাগ করলে। এবারে কি বলছে দেখো, এবার অন্য কাগজে এঁকে ভগ্নাংশকে সবচেয়ে ছোট মানে লঘিষ্ঠ বলে, লঘিষ্ঠ আকারে প্রকাশের চেষ্টা করি। এবারে বৃত্তাকার চিত্র দিয়েছে। এখানে খেয়াল করো ছবিগুলো, এই যে প্রত্যেকটা একই আকারের দেখতে পাচ্ছি। প্রথম বৃত্তটা কত ভাগে ভাগ করেছে দেখো তো, দেখো 1 ভাগ 2 ভাগ, দেখো আলাদা আলাদা স্টাইলে কিন্তু এখানে দাগগুলো টানা। দেখো এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, 4 ভাগ, 5 6 7 8। তাহলে মোট অংশ আমরা হরে লিখি, দেখো হরে 8 লেখা আছে। কত ভাগ অংশে রং করা, 1 2 3 4, সেই জন্য 4টা কিন্তু কোথায় আছে, লবে আছে, অর্থাৎ 8 ভাগের মধ্যে 4 ভাগ রং করা হয়েছে বা দাগ দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই 4/8 কে আমরা লিখতে পারি কি 4 গুণ 1 আর 4 গুণ 2, 4 গুণ 2 মানে কি 8। ঠিক আছে, এই 4 আর 4 একই বিষয়, অর্থাৎ গসাগু কি এখানে 4। 4 এবং 8-এর গসাগু কত, 4। 4 আর 4 যদি কেটে দিই পড়ে থাকবে কত, 1 এর 2। বুঝতে পারছো? পরের ছবিতে দেখো কত ভাগে ভাগ করা হয়েছে, পুরো বৃত্তটাকে 1 2 3 4, মোট অংশ 4, সেই জন্য হরে 4। আর লবে দেখো কত অংশে রং করা হয়েছে, 1 আর 2, তাহলে 2 ভাগে রং করা হয়েছে, সেটা লবে, অর্থাৎ 4 ভাগের মধ্যে 2 ভাগ রং করা হয়েছে। এটাকেও যদি আমরা ভাঙি বা কাটাকুটি করি, 2 দিয়ে ভাগ করছে, দেখো 2-কে কি লেখা আছে, 2 গুণ 1, আর 4-কে লেখা আছে 2 গুণ 2, 2 দুগুণে 4। তাহলে এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা যেটা নাকি 2 এর মধ্যেও আছে আবার 4 এর মধ্যেও আছে, সেটাই হচ্ছে 2 এবং 4-এর গসাগু। তাহলে সেটা যদি আমরা কেটে দিই মনে মনে, তাহলে দেখো পড়ে থাকছে 1 এর 2, এটাও 1 এর 2, এটাও 1 এর 2। ঠিক আছে, পরেরটা দেখো কি করছে, বৃত্তটাকে 2 ভাগে ভাগ করেছে, সমান 2 ভাগে। তাহলে মোট অংশ হচ্ছে 2। কত ভাগে রং করেছে, 1 ভাগে, সেই জন্য উপরে 1। ঠিক আছে, 2 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ প্রত্যেকটা ছবি কিন্তু দেখো ওপরের অংশটা রং করা। তাহলে এটা পেলাম 1 এর 2, এটাও কিন্তু কাটাকুটি করে সেই 1 এর 2 পেয়েছি, এটাও দেখো ঠিক কাটাকুটি কিন্তু করে আমরা 1 এর 2 পেয়েছি। যাই ভগ্নাংশ থাকুক না কেন, এই ভগ্নাংশ 8 ভাগের মধ্যে 4 ভাগ, সেও 1 এর 2, আর 4 ভাগের মধ্যে 2 ভাগ, সেও 1 এর 2, আবার 2 ভাগের মধ্যে 1 ভাগ, সেও 1 এর 2। বুঝতে পেরেছো? সব কিন্তু সমতুল্য ভগ্নাংশ বোঝানো হচ্ছে। তাহলে 81 নম্বর পেজ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা করব 82 নম্বর পেজ। এখানে কি বলছে ভালো করে খেয়াল করো। এখানে বলছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ মানে কি, সবচেয়ে ছোট। কেটে কুটে ছোট করার বিষয়টাই এখানে বোঝানো হয়েছে। দেখো 8/20, তাহলে এখানে 20 এবং 8-এর গসাগু, অর্থাৎ এমন একটা সবচেয়ে বড় সংখ্যা যেটা 8-এর মধ্যেও আছে 20-র মধ্যেও আছে, কি করে পাবো, দেখো 8-কে আমরা ভেঙে লিখতে পারি 4 গুণ 2, অর্থাৎ 4 দুগুণে 8। আবার 20-কে ভেঙে লিখতে পারি 4 গুণ 5, দেখো 4 5-এ 20। এখানে দেখতে পাচ্ছি 2 আর 5-এর মধ্যে আর কোনো সংখ্যা নেই যেটা নাকি কমন, অর্থাৎ দুটোর মধ্যেই আছে। 2 আর 5-কে তো ভাঙা যাচ্ছে না, তাহলে 4 আর 4 হচ্ছে কি প্রত্যেক ক্ষেত্রেই আছে, মানে 4 হচ্ছে এক্ষেত্রে 8 আর 20-র মধ্যে গসাগু। ঠিক আছে, তাহলে 4 আর 4 আমরা গসাগু যদি কেটে দিই তাহলে পড়ে থাকছে কত, 2 এর 5। এইভাবে আমরা কি করব, কেটে কোটে ছোট করব বা ভাগ করে ছোট করব, যাই খুশি করে আমরা কি করতে পারি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। আবার দেখো 16/40, 16-কে যদি আমরা ভাঙি, দেখো কটা 2 পাচ্ছি, 2 2 2 2, কটা পাচ্ছি, 4টে। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাই না? আবার 40-কে দেখো 3টে 2 আর একটা 5, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 5 8টে 40। কিভাবে বলো তো, এইভাবে 40-কে তোমরা ভাঙতে পারো, আবার 16-কে এরকম ভাঙতে পারো, এইভাবেও কিন্তু পাবে। যদিও লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য এইভাবে ভাঙার প্রয়োজন হয় না, সরাসরি আমরা কেটে ছোট করতে পারি। ঠিক আছে, 40-কে কিভাবে ভেঙেছে, এখানে প্রথমে 2 দিয়ে ভেঙেছে, 2 দিয়ে ভাঙলে 20 দুগুণে 40, ফের 2 দিয়ে ভাঙলে 10 দুগুণে 20, ফের 2 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10। তাহলে দেখো 3টে 2 আর একটা 5 পেয়েছে। সেই 16-কে কিভাবে ভেঙেছে, দেখো 2 দিয়ে ভাঙলে 8 দুগুণে 16, 2 দিয়ে ভাঙলে 4 দুগুণে 8, 2 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4। তাহলে কটা 2, 1 2 3 4, দেখো 4টে 2 এখানে আছে। এইভাবে আমরা ভেঙে কিন্তু বুঝতে পারি। এবার প্রত্যেক ক্ষেত্রে 3টে 2 করে যদি আমরা কেটে দিই, দেখো প্রত্যেক ক্ষেত্রে 3টে 2 করে আছে না, তাহলে 3টে 2 মানে কি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দেখো 8 উপরে 8, আর পড়ে থাকছে কি, একটার ক্ষেত্রে 2 পড়ে থাকছে, একটার ক্ষেত্রে 5 পড়ে থাকছে। দেখো একটার ক্ষেত্রে 2 আর একটার ক্ষেত্রে 5 পড়ে আছে।
2 আর 5 পড়ে আছে, তাহলে 8 আর 8 কেটে যাচ্ছে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমরা কি করতে পারি না লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তাহলে দেখো এখানে লেখা আছে অতএব 16/40 এর লঘিষ্ঠ আকার হচ্ছে কত? 2/5 বা 2/5। ঠিক আছে? তাই যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে কি করি না ভাগ করি, এখানে লিখবো ভাগ করি, তখন ওই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলি। ঠিক আছে? গসাগু দিয়ে ভাগ করছি প্রত্যেক ক্ষেত্রে। আচ্ছা, এবারে কি বলছে? তাই 25/100, 25/100 এগুলো আমরা দেখো পরপর করব। 25কে কি করা হয়েছে? 5 আর 5-এ ভাগ করা হয়েছে, 5 5-এ 25। 100কে কি করা হয়েছে? 5 আর 20-তে ভাগ করা হয়েছে, 5 20 100। এবারে 5 আর 5 কেটে গেল। এবার দেখো এই যে 20কে তাহলে এখানে পেলাম, পড়ে থাকলো কত? 5 আর 5 কেটে গেলে মনে মনেও কাটতে পারো, 5 আর পড়ে থাকলো ওপরে 5 আর নিচে 20 পড়ে থাকলো। এবারে 5কে আমরা ভাঙতে পারি 5 আর 1, 5 গুণ 1 অর্থাৎ 5 1-কে 5। আবার 20কে ভাঙতে পারি 5 গুণ 4, 4 5-এ কত? 20। এবারে দেখো এই 5 আর 5 ওপরে একই চলে এসছে, 5 5 কেটে দাও, তাহলে পড়ে থাকছে কত? 1/4। তাহলে 1/4 পেয়ে গেলাম কি লঘিষ্ঠ আকার, সবচেয়ে ছোট। ঠিক আছে? এবারে দেখো 35/40, 35/40 খেয়াল করো 40কে ভাঙা হয়েছে, নিচে লেখা আছে 8। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে 40 পাবো বলো দেখি? 8-এর নামটা পড়ো, 8 1-কে 8, 8 2-গুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, তাই না? অর্থাৎ 8-এর সঙ্গে 5 গুণ করলে কিন্তু 40 পাচ্ছি। ঠিক একই রকম ভাবে এখানে আমরা কি করব? এখানে 5 রেখেছি মানে এখানেও আমরা 5 রাখবো। বুঝতে পেরেছো? কারণ একই রাখতে হবে ওপরে। তাহলে ওপরে যদি 5 রাখি, 35কে যদি 5 দিয়ে ভাগ করি কত পাবো? বা 5-এর সঙ্গে কত গুণ করলে 35 পাবো? দেখো 5 7-এ 35 পাবো, তাই না? তাহলে এইভাবে 35কে আমরা ভাঙতে পারি। দেখো 5 আর 5 উপরে একই চলে এসছে, অর্থাৎ 5 হচ্ছে 35 এবং 40-এর গসাগু। আমি বলেছি কি লব এবং হরকে গসাগু দিয়ে ভাগ করলে কি হবে? লঘিষ্ঠ আকার পাওয়া যাবে। তাহলে দেখো উভয় ক্ষেত্রে কিন্তু 5 গসাগু, তাহলে ভাগ করা যাক, কেটে দেওয়াও তাই। 5 আর 5 কেটে দিলে কত পাচ্ছি? বলো 7/8। তাহলে 7/8 হয়ে গেল কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ। ঠিক আছে? একই রকম ভাবে দেখো 49/98 আছে। এখানে দেখো 49-কে আমরা লিখতে পারি কি 7, বা যদি ভাঙি 7 7-এ 49 লিখতে পারি না? 7-এর নামটা বড়। আবার 98-কে উপরে 7, এখানে 7 লিখেছি মানে এখানে আমরা 7 লিখবো। তাহলে 7 লিখলে 7 দিয়ে যদি আমরা 98-কে ভাগ করি কত হবে জানো তো? 14 হবে। অর্থাৎ 7 14 হবে 98। বুঝতে পেরেছো? এবারে একই চলে এসছে, 7 7 কেটে দাও, তাহলে পড়ে আছে কত? 7/14। আমরা পেলাম কত? এখানে 7/14 পেলাম। ঠিক আছে? এইবারে দেখো এখানে আমরা 7-কে লিখতে পারি কত? 7 গুণ 1। ঠিক আছে? আর এই 14-কে লিখতে পারি 7 গুণ এই 8টা না 2 হবে। ঠিক আছে? 8টা 2 হবে, অর্থাৎ 7 দুগুণে কত হচ্ছে? 14 হচ্ছে। দেখো উপরে আর নিচে 7 চলে এসছে, 7 আর 7 কেটে দিয়ে যদি দিয়ে দিই, আমি কিন্তু কেটে দিচ্ছি, তোমাদের কাটার কোনো প্রয়োজন নেই, বোঝানোর জন্য কাটছি। তাহলে কত পাচ্ছি বলো তো? 1/2 পাচ্ছি। ঠিক আছে? লঘিষ্ঠ আকারে পেলাম 1/2। অর্থাৎ 49-কে যদি সরাসরি তুমি 14 দিয়ে কাটো, দেখো এখানে একবার 7 কেটেছি, এখানে একবার 7 কেটেছি, তাই না? তার মানে 49-কে 49-কে যদি 7 আর 7 মানে কি 7 7 তো 49, 49-কে দিয়ে যদি সরাসরি কেটে দিই, তাহলে 49 1-কে 49, 49 দুগুণে হচ্ছে 98। 49-কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 98 হয়। অর্থাৎ সরাসরি কিন্তু এখানে 1 আর 2, 1 এর 2 আমরা পেতে পারি। ঠিক আছে? এইভাবে ভেঙে না ভেঙে আমরা এখানেই কিন্তু ধরো এখানে এইভাবে আছে 98 আছে। ঠিক আছে? আমরা এইভাবে কাটতে পারি। দেখো 7 7-এ 49, প্রথমে 7 দিয়ে ভাগ করলাম, তারপরে 7 14 98, 7 দিয়ে ভাগ করলাম নিচেও, আবার উপরে 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 1-কে 7, আর নিচে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, তাহলে কত পাচ্ছি? 1 এর 2 পাচ্ছি। এই যে বিষয়টা করলাম, এই বিষয়টা কিভাবে করলাম তার ব্যাখ্যাটা কিন্তু এখানে আছে। বুঝতে পেরেছো? এইভাবেই আমরা বিষয়টা কিন্তু করছি। যাই হোক, এবারে কি বলছে দেখো একদম নিচে, এবার ভগ্নাংশের লঘিষ্ঠ আকার থেকে অন্য কি কি ভগ্নাংশ পেতে পারি দেখি। দেখো আমরা পেয়েছি 1 এর 2 সমান 2 এর 4, 2 এর 4 সমান 4 এর 8, 4 এর 8 সমান 5 এর 10। এটা কিন্তু আগের পৃষ্ঠাতেই আমরা পেয়েছি। দেখো আগের পেজেই কিন্তু আমরা
পেয়েছি। এই দেখো 79 পেজে কিন্তু আমরা পেয়েছি 1-2 সমান 2-4, 3-6, 4-8, 5-10 সবগুলো সমান। এদেরকে আমরা বলছিলাম কি সমতুল্য ভগ্নাংশ। এইবারে এখানে বলছে যে এগুলো আমরা পেয়েছি, এগুলো সমান, অতএব 1-2 সমান 1 গুণ 2, আবার 1-এর সঙ্গে দেখো 2 গুণ করা হয়েছে, আবার 2-এর সঙ্গেও 2 গুণ করা হয়েছে। 2 গুণ করার ফলে 2-1-কে 2 হয়েছে, 2-2 4 হয়েছে, অর্থাৎ 2-4। আবার 1-2 ছিল, মূল ভগ্নাংশ ছিল 1-2, সেটা হয়ে গেল 2-4। আবার মূল ভগ্নাংশ 1-2, তার সঙ্গে দেখো উপরে 1 ছিল, তার সঙ্গে 4 গুণ করেছি। নিচে 2 ছিল, তার সঙ্গে উপরে যেহেতু 4 গুণ করেছি, নিচেও আমাদের 4 গুণ করতে হবে। সবসময় একই ভগ্নাংশের লবের সঙ্গে যা গুণ করব, হরের সঙ্গেও তাই গুণ করতে হবে, তবে সমতুল্য ভগ্নাংশ হবে। আমি কিন্তু সেটাই এর আগে খাতাতেও তোমাদের বুঝিয়েছি। তাহলে উপরে 4-1-কে 4 হচ্ছে, নিচে কত হবে, 4-2 8 হচ্ছে। বুঝতে পেরেছো? অর্থাৎ এর থেকে আমরা কি শিখলাম? সমতুল্য ভগ্নাংশ আমরা কিভাবে পাবো? দেখো নিচে লেখা আছে যে ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে কি গুণ, একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। দেখতে পাচ্ছি ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, কারণ 4-8 থেকে যদি কাটাকুটি করি সেও 1-2 হয়ে যাবে, আবার 2-4-কে কাটাকুটি করলে ছোট করলে সেও কিন্তু 1-2 হয়ে যাবে। অর্থাৎ ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। কি করছি না, লবের সঙ্গে যে সংখ্যা গুণ করব, হরের সংখ্যাও সেই একই সংখ্যা যদি গুণ করি, আমাদের ভগ্নাংশ কিন্তু দেখে মনে হবে আলাদা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা সেগুলো কাটাকুটি করি তাহলে মূল যে ভগ্নাংশ, যেখান থেকে গুণ করে করে আমরা পরের ভগ্নাংশগুলো পেয়েছি, সব কিন্তু একই ভগ্নাংশ। ঠিক আছে? এই একই ভগ্নাংশকে আমরা কি বলি? সমতুল্য ভগ্নাংশ। ওকে, তা আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে অন্যান্য যদি তোমরা অঙ্ক পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।